Hello everyone, this class is for third sem Bankura University, and the topic which we will cover, that is Swami and Friends, a brilliant novel by R.K. Narayan, the famous Indian novelist. This topic এটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের সিলেবাসের জন্য, কোর্স 7 পেপার 7-এ সেকশন 1-এ আমাদের আছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। একটুখানি এই টপিকটার ইম্পর্টেন্সটা ভাবার চেষ্টা কর এবং পরীক্ষাতে কতটা ভাইটাল এই টপিকটা আমাদের, যে গোটা একটা সেকশন শুধু একটাই টপিক আছে, দ্যাট ইজ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এবং এই পেপারটা আমাদের কাছে খুব স্কোরিং হতে চলেছে, কারণ যদি গোটা পেপারটা ভাবিস, 3টে সেকশনে একটাই আছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস সিঙ্গেল টপিক, সেকশন 2-তে আছে 6টা কবিতা, যার মধ্যে 3টে আমরা অলরেডি করে নিয়েছি কভার, আর সেকশন সি বা 3 সেখানে লং কোয়েশ্চেন শুধু থাকবে, সেখানে একটা শর্ট স্টোরি করলে যথেষ্ট। অর্থাৎ আমাদের যে 10টা টোটাল শর্ট কোয়েশ্চেন পড়বে, তার জন্য টোটাল আমাদের 7টা টপিক, 6টা পোয়েম এবং তার সঙ্গে হচ্ছে একটা তোমার স্বামী অ্যান্ড ফ্রেন্ডস নভেল। এবং এই নভেল থেকে মিনিমাম 4টে শর্ট কোয়েশ্চেন আর একটা লং কোয়েশ্চেন, দ্যাট ইজ টোটাল 18 মার্কস। ফাইনালে আমরা 40 নম্বরে পরীক্ষা দেব, যার মধ্যে 18 মার্কস মানে অলমোস্ট 50% মার্কস, ঠিক যেমন করে এলইজি ছিল আমাদের, এক্স্যাক্টলি সেরকমই যেমন ফার্স্ট সেমিস্টার রেটরিক প্রসিডিউর ছিল, এক্স্যাক্টলি সেমভাবে এই টপিকটা আমাদের 50% অফ দ্য নাম্বার পুরো পেপারের মধ্যে আমাদের কিন্তু এই টপিক থেকে আসবে। এবং এমনও নয় যে টপিকটা খুব জটিল, ভেরি ইন্টারেস্টিং, ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবসলিউটলি এ রাদার ভেরি ইজি একটা ন্যারেশন, ভেরি ইজি ডেসক্রিপশন। এবং এই নভেলে যদি আমরা কোনো গল্প সন্ধান করছি, জেনারেলি আমরা নভেল বলতে বুঝি কোনো একটা স্টোরি, বাট ইন দিস নভেল উই উইল নট ফাইন্ড এনি স্টোরি অ্যাজ সাচ। মানে এমন কোনো গল্প খুঁজে পাবো না যে কিছু একটা ঘটনা ঘটছে, তারপরে সেই ঘটনাটার ক্লাইম্যাক্সে কিছু ঘটছে, এরকম জাতীয় কিন্তু কোনো গল্প আমরা পাবো না। এই নভেলটা কিছুটা আমরা তুলনা করতে পারি পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপু দুর্গার গল্প, ভাই বোনের গল্প, পরিবারের গল্প। যদি পথের পাঁচালী কারোর পড়া থাকে, তাহলে রিয়েলাইজ করবি যে পথের পাঁচালী কিন্তু কোনো নির্দিষ্ট গল্প নেই। একটা পরিবারে বিভিন্ন সদস্যদের এক সদস্যের সঙ্গে আরেক সদস্যের সম্পর্ক কীরকম, এই হিউম্যান রিলেশনশিপটাকে হাইলাইট করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নভেল পথের পাঁচালীতে। একটা পরিবারে দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার, দ্যাট ইজ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, তাদের রিলেশনশিপের একটা ইকুয়েশন আছে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড, দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড, দ্য সিবলিংস, দ্যাট ইজ ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার অ্যান্ড ব্রাদার, তাদের মধ্যে একটা সম্পর্ক। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য গ্র্যান্ডসন। মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের পরিবারে ছোট থেকে যেরকম পরিবেশ দেখে আসছি, যেরকম ঘটনা দেখে আসছি, অ্যাবসলিউটলি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার আমরা প্রত্যেকেই যেরকম ছোটোবেলা থেকে ফেস করেছি, এক্স্যাক্টলি আমরা যেন এই নভেলে সেই স্টোরিটাই পাবো। মানে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস ইজ নট এ পার্টিকুলার স্টোরি অফ এ পার্টিকুলার পার্সন অর এ পার্টিকুলার ফ্যামিলি, রাদার ইট ইজ দ্য স্টোরি অফ এভরি Indian lower middle class family. It is my story, it is your story, and rather to be precise, it is the story of every lower middle class Indian family. এবং আর.কে. নারায়ণ তার নভেলগুলো অ্যাট্রাকটিভ হওয়া, তার নভেলগুলো এই যে বেস্ট সেলার হয়, খুব পপুলার হয়, এমিনেন্ট হয়, তার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে তার নভেলগুলো হচ্ছে অথেন্টিক, মানে বেসড আপন রিয়েলিজম। মানে তার নভেল পড়ে, যেমন মিডসামার নাইটস ড্রিম পড়েছি আমরা, মিডসামার নাইটস ড্রিমে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, একটা ওয়ার্ল্ড অফ ইম্যাজিনেশন, যেখানে বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই, যেখানে আমরা নিজেদের লাইফকে রিলেট করতে পারছি না, সেরকম কিন্তু আর.কে. নারায়ণের ডেসক্রিপশনগুলো নয়। আর.কে. নারায়ণের শুধু এই নভেলটা নয়, আর.কে. নারায়ণের আরও অনেক নভেল আছে। এবং যদি আমরা নাম ধরে বলি তার নভেলগুলোর, তার বিখ্যাত নভেলগুলোর মধ্যে গাইড আছে, দ্য ইংলিশ টিচার, দ্য ব্যাচেলার অফ আর্টস, দ্য ডার্ক রুম, এরকম অনেক নভেল আছে তার। প্রত্যেকটা নভেলেই যেটা আমরা কমন একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে ইজি ন্যারেশন, ভেরি ইজি ন্যারেশন। একজন গল্পকারের, নভেলিস্ট হন কি শর্ট স্টোরি রাইটার হন কি ড্রামাটিস্ট হন না কেন, সবচেয়ে প্রথম তার গ্রহণযোগ্যতা হবে তার ইজি ন্যারেশন হবে।
মানে তার গল্প পড়াটা ততটাই এনজয় করবে অডিয়েন্স রিডার্সরা যদি সেটা ন্যারেশনটা ইজি হয়। বিলিভ মি, যাদের কাছে টেক্সটটা আসে বা পিডিএফ আকারে টেক্সটটা দেওয়াও আছে তোদেরকে, জাস্ট একটা চ্যাপ্টার পড়ে দেখবি, নেভার ইউ উইল রিয়েলাইজ, নেভার ইউ উইল ফিল যে আমরা পরীক্ষার জন্য কোনো একটা টপিক পড়ছি। রাদার ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি অ্যাট্রাকটিভ, এবং একটা চ্যাপ্টার পড়ার পরে তুই থামতে পারবি না, মনে হবে আরও একটা চ্যাপ্টার পড়ি। এই যে আগ্রহটা জন্ম দেওয়া, এই যে অ্যাট্রাকশন ভ্যালিউটা, এটা কিন্তু আর কে নারায়ণের প্রত্যেকটা নভেলের মধ্যে আছে। এবং আর কে নারায়ণ যখন ক্যারেক্টার নির্বাচন করেন, তার প্রত্যেকটা নভেলের কথা বলছি, তখন ক্যারেক্টারগুলো কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার হয় না, কোনো সুপার হিরোইক ক্যারেক্টার হয় না, কোনো ইমেন্সলি পাওয়ারফুল পপুলার ক্যারেক্টার হয় না। অর্ডিনারি পিপল লাইক আস, অর্ডিনারি পিপল লাইক ইউ অ্যান্ড মি, তারাই হচ্ছে কিন্তু তার ক্যারেক্টার। এবং আরেকটা জিনিস, এই যে যেটা বললাম আমরা হচ্ছে ক্যারেক্টারগুলো, গল্পগুলো, ল্যাঙ্গুয়েজটা বললাম, এবং অথেন্টিক বলে একটা কথা বললাম। মানে তার নভেলটা পড়ার পরে মনে হবে অ্যাজ ইফ যেন আমি অন্য কারোর গল্প পড়ছি না, যেন আমি আমার নিজের গল্প পড়ছি। প্রত্যেকটা ভারতীয় পরিবারের যেন একই ঘটনা তারা ফেস করে, প্রত্যেকটা ভারতীয় পরিবার। দেখবি একটা আমাদের খুব কমন ব্যাপার আছে, যে জিনিসগুলোর সঙ্গে আমি নিজে যুক্ত সেই জিনিসগুলো আমার কাছে কিন্তু বেশি অ্যাট্রাকটিভ হয়। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। সাপোজেডলি ধর কলেজে আমরা পড়ি, যে যা নির্দিষ্ট কলেজে পড়িস, কেউ খ্রিস্টান কলেজ, কেউ পাঁচমোড়া, কেউ ছাতনা, কেউ শালডিয়া, যে নির্দিষ্ট কলেজে পড়িস। তো এবার যখন কোনো একটা কলেজে হাঙ্গামার খবর দেয় টিভিতে, বা কোনো একটা কলেজের উল্লেখ করে টিভিতে, সেটা যদি আমি যে কলেজে পড়ি সেই কলেজ যদি না হয়, কলকাতার কোনো কলেজ হয়, দিল্লির কোনো কলেজ হয়, আমেরিকার কোনো কলেজ হয়, দেখবি আমরা কিন্তু ইন্টারেস্টেড ফিল করি না। কিন্তু ধর নিউজ চলছে, হঠাৎ করে তুই যে কলেজে পড়িস সেই পার্টিকুলার কলেজের নামটা উল্লেখ করলো, নি কোনো একটা ঘটনার কথা বলছে, সঙ্গে সঙ্গে দেখবি আমরা কিন্তু আকর্ষিত হই। ডু ইউ নো দ্য রিজন ওয়াই উই ফিল অ্যাট্রাক্টেড? কারণ ওই কলেজটার সঙ্গে আমি যুক্ত, আমি নিজেকে রিলেট করতে পারছি, ওই কলেজটার সঙ্গে আমার সম্পর্ক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, যে জিনিসগুলোর সঙ্গে আমি যুক্ত, যে জিনিসগুলোর আমার সঙ্গে সম্পর্কযুক্ত, বা আমার ডে টু ডে লাইফের সঙ্গে রিলেটেড, সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্টেড করে, বা সেই ঘটনাগুলোর প্রতি কিন্তু আমরা অ্যাট্রাক্টেড হই, সেই ঘটনাগুলোর প্রতি আমরা কিন্তু আকর্ষিত হই। আর কে নারায়ণ এই জন্যই একজন ফেমাস নভেলিস্ট, এবং তার প্রত্যেকটা নভেল এই জন্যই ভেরি ফেমাস নভেলস, কারণ তার গল্পগুলো হচ্ছে এভরি ইন্ডিয়ান ফ্যামিলির কমন স্টোরি। যেমন টাইটেলটাই দেখ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। স্বামী এখানে একজন পার্টিকুলার ক্যারেক্টারের নাম, এ স্মল, এ ইয়াং স্কুল গোয়িং বয়, যে হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট, মানে মেন ক্যারেক্টার যদি আমরা বলি। তাহলে ফ্রম দ্য ভেরি টাইটেল উই ক্যান গেট অ্যান আইডিয়া দ্যাট দ্য স্টোরি উইচ হি উইল ন্যারেট ইন দিস নভেল ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস। অর্থাৎ স্বামী তার বন্ধুদের নামগুলো দেখবো আমরা, স্যামুয়েল, রাজম, মণি, তার দুই বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাজম অ্যান্ড মণি। অর্থাৎ স্বামী কীভাবে তার ইয়াং এজটা, তার ছেলেবেলাটা এই বন্ধুদের সঙ্গে কাটাচ্ছে, তার দিনচর্চা কী, তার রুটিন কী, কীভাবে সে তার দিন অতিবাহিত করে, তারই একটা মাইনিউট ডেসক্রিপশন, তারই একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা এই নভেলের মধ্যে দেখব। স্বামীর রিলেশনশিপ কী তার ফ্রেন্ডসদের সঙ্গে, স্বামীর রিলেশনশিপ কী তার ফাদারের সঙ্গে, স্বামীর রিলেশনশিপ কী তার গ্র্যান্ডমাদারের সঙ্গে, স্বামী স্কুলকে কী চোখে দেখে, স্কুলের টিচারদের সঙ্গে তার ইকুয়েশনটা কী। যেমন ছেলেবেলায় দেখবি আমাদের যে কোনো ছাত্রদেরই কোনো না কোনো সাবজেক্টের প্রতি একটা আতঙ্ক কিন্তু আমাদের থাকে। যেহেতু আমরা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, জেনারেলি আমি ধরে নিচ্ছি 90% অফ আওয়ার স্টুডেন্টস আমাদের অঙ্কের ক্ষেত্রে একটা ভীতি ছিল। এবং তুই লক্ষ্য করে দেখবি এই অঙ্ক বিষয়টার প্রতি ভীতি থেকে আমরা কিন্তু স্কুলকে ভয় পেতে শুরু করতাম, অঙ্কের টিচারকে ভয় পেতে শুরু করতাম, সেই পিরিয়ডটাকে ভয় পেতাম যে পিরিয়ডে অঙ্ক টিচার আসতেন ক্লাসে। এবং অঙ্ক টিচারকে আমরা তখন মানুষের চোখে না দেখে যেন একটা ভয়ঙ্কর কোনো একটা মানুষের চোখে দেখতাম, এবং আমরা আতঙ্কগ্রস্ত হতাম। এটা প্রত্যেকেরই অভিজ্ঞতা আমাদের জীবনে, কারো ক্ষেত্রে অঙ্ক হতে পারে, কারো ক্ষেত্রে ইংরেজি হতে পারে, কারো ক্ষেত্রে অন্য কোনো সাবজেক্ট হতে পারে। কিন্তু দিস ইজ এ ভেরি কমন এক্সপিরিয়েন্স। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস তারা অল সাবজেক্টসে ভালো হয় না। তাহলে যেমন আমরা আতঙ্কগ্রস্ত হতাম, বা আমরা ছেলেবেলায় দেখবি যদি একটু গ্রাম্য জীবন কেউ কাটিয়েছিস, কারণ আর কে নারায়ণ যখন লিখছেন তখন ইন্ডিয়া এরকম আরবান ইন্ডিয়া ছিল না, তখন রুরাল ইন্ডিয়ার পিকচার। তা জেনারেলি দেখবি ছেলেরা ছোটোবেলায় স্কুলে যেতে পছন্দ করতো না, তারা দৌড়ে বেড়াবে, খেলে বেড়াবে, তারা নদীর ধারে, পুকুরের ধারে সারাদিন টোটো করে দৌড়ে বেড়াবে।
এইটাই ছিল তাদের কাছে প্রেফারেবল, এটাই ছিল তাদের কাছে পছন্দের। নিজেদের শৈশবগুলো মনে কর, টায়ার ঘুরিয়ে ঘুরিয়ে দৌড়ানো, লুকোচুরি খেলা, সারাদিন দৌড়ে বেড়ানো, এই বাগান ওই বাগান, নদীতে স্নান করা, পুকুরে স্নান করা ঘন্টার পর ঘন্টা, এগুলো আমাদের কাছে ছিল প্রেফারেবল, এইগুলো আমরা এনজয় করতাম। স্কুল লাইফ আমাদের কাছে বন্দি দশার মতো মনে হতো। এক্স্যাক্টলি আমরা এখানে দেখব যে স্বামী যে স্কুল যাচ্ছে যেন স্কুল নয়, যেন হেলে যাচ্ছে, নরকে যাচ্ছে, যেন নরকের যন্ত্রণা সে অনুভব করছে স্কুল যাওয়ার সময়। তার মা বাবার চিন্তা, তার ফিউচার নিয়ে, তার বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দের সময়গুলো, স্কুলের বিভিন্ন অভিজ্ঞতা, এই পুরো বিষয়টাই কভার করেছেন তিনি দ্য নভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এই নভেলটা আমরা বলতে পারি অটোবায়োগ্রাফিক্যাল। কেন অটোবায়োগ্রাফিক্যাল বলছি? কারণ আর কে নারায়ণ নিজে ছেলেবেলাটা যেভাবে কাটিয়েছেন, তার ছেলেবেলার বিভিন্ন অভিজ্ঞতাগুলো, তার ছেলেবেলার ঘটনাগুলো, ছেলেবেলার স্বর্ণালী যে গোল্ডেন যে মুহূর্তগুলো, সেইগুলোকে তিনি যেন ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই স্বামী এবং তার বন্ধুদের গল্পের মাধ্যমে। সো অবভিয়াসলি উই ক্যান ক্লেম দ্যাট দিস নভেল বিভিন্ন জায়গায় কিন্তু এর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে। অর্থাৎ যেভাবে আর কে নারায়ণ নিজে তার শৈশবটা কাটিয়েছেন, নিজের যে অভিজ্ঞতাগুলো শৈশবের, সেই জিনিসগুলো যেন তিনি ফুটিয়ে তুলছেন তার এই নভেলের মাধ্যমে। এবং আর কে নারায়ণের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, শুনলে অবাক লাগবে, দিস ইজ হিজ ফার্স্ট নভেল। দিস ইজ হিজ ফার্স্ট নভেল অ্যান্ড ইট ইজ সো পপুলার। ক্যান ইউ ইম্যাজিন যে এটা কতবার ধরে রিপ্রিন্ট হয়েছে, এডিশন যেগুলো বলি আমরা, সংকলন, মানে একের পর এক সংকলন সেগুলোকে ছাপা হয়েছে, সেগুলো বেস্ট সেলার, বিক্রি হয়ে গেছে সব। এখনও পর্যন্ত যে কোনো বইমেলায় আমরা যাই, সেখানে যদি আমরা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস খুঁজি বা আর কে নারায়ণ নভেল, যে কোনো নভেল খুঁজি আমরা কিন্তু পাবো। এতটাই জনপ্রিয় তিনি একজন ভারতীয় নভেলিস্ট, ইন্ডিয়ান নভেলিস্ট। এবং তার পয়েন্ট অফ অ্যাট্রাকশন, তিনি যে পাঠকদের কাছে এত অ্যাট্রাকটিভ, তার রিজনটাই হচ্ছে, ভেবে দেখবি একবার, তার রিজনটা হচ্ছে 3-4টে। ফার্স্ট, ইজি ল্যাঙ্গুয়েজ যেটা বললাম। সেকেন্ড, autobiographical elements, as if we are not reading the story of Swami, we are reading our own story, as if we are returning to our own childhood period, সেটা আমাদের মনে হবে এটা পড়ে। অ্যান্ড থার্ড যদি বলি, সেটা হচ্ছে রিয়েলিস্টিক পিকচার অফ ইন্ডিয়া। অর্থাৎ ছেলেবেলায় দেখবি ঠাকুমারা নাতি নাতনিদের রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প শোনায়, ইসলামিক কালচার হলে সেই কালচারে গল্প, ঠিক সেই জিনিসটাই যেন আমরা এখানে পাবো। স্বামীর সঙ্গে তার গ্র্যান্ডমাদারের সম্পর্ক, বাবারা অত্যন্ত ওয়ারিড হন ছেলের ফিউচার নিয়ে, ছেলে যদি বন্ধুর সঙ্গে মেশে সারাদিন যদি বাইরে ঘুরে বেড়ায়, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট না করে, বাবারা উদ্বিগ্ন হন, সেই জিনিসটা আমরা পাবো। বাবা ছেলের কাছে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ের একটা বিষয়, সেই জিনিসটা আমরা দেখবো এখানে। স্কুলের টিচারদের প্রতি আমাদের অ্যাটিটিউড কীরকম ছিল, সেটা স্বামীর মধ্যে দেখবো আমরা। এবং ভেকেশন যখন হতো, কীভাবে স্বামী সারাদিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে বেড়াতো বন্ধুদের মধ্যে, বন্ধুদের সঙ্গে, ঠিক যেভাবে আমরা আমাদের শৈশবটা কাটিয়েছি, যেমন আমরা সেই চিত্রটা এখানে পাবো। মানে বেসিক্যালি এক কথা যদি বলি, ইন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস ডু নট এক্সপেক্ট এনি স্টোরি। সেইভাবে বেসিক্যালি কোনো স্টোরি কিন্তু নেই। অ্যান্ড আ ডেসক্রিপশন অফ চাইল্ডহুড অফ স্বামী, হাউ হি পাস্ট হিজ চাইল্ডহুড, how he spent his childhood along with his friends like Samuel, Rajam, Mani. This is the story of Swami and Friends. এবং এখানে আমি বলি চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে, এবং চ্যাপ্টারগুলোর নামগুলো থেকে আমরা একটা আইডিয়া পাবো। যেমন ধরো যদি বলি, ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে মানডে মর্নিং, এবং এই চ্যাপ্টারে গোটাটাই আমরা পাবো যে এক্সপিরিয়েন্স অফ স্বামী অন মানডেজ। সোমবারগুলোকে সে ঘৃণা করতো, তার কারণ স্যাটারডে অ্যান্ড সানডে মানে উইকেন্ড, স্কুল ছুটি, কোনো প্রেশার নেই, নিজের মতন করে সময় কাটানোর একটা সুযোগ। মানডে মানেই আবার সপ্তাহে শুরু, মানডে মানেই হোমওয়ার্ক যেগুলো দেওয়া আছে সেইগুলো করতে হবে, মানডে মানে আবার সেই বিরক্তিকর 5 দিন টানা স্কুল, আবার সেই আতঙ্কের জায়গা। সো হি হেটেড মানডে মর্নিং। এবং এই গোটা ঘটনাটার ইলাবোরেট বর্ণনা, তার অঙ্কের টিচার, তার হিস্ট্রি টিচার, প্রত্যেকের বর্ণনা। এবার তুই ভেবে দেখ, এই চ্যাপ্টারটার নাম শুনেই কিন্তু একটা আমরা আইডিয়া করতে পারছি যে অ্যাজ ইফ যে এটা যেন মানডে মর্নিংয়ে স্বামী কী এক্সপিরিয়েন্স করতো তা নয়, মানডে মর্নিংয়ে আমাদের কী এক্সপিরিয়েন্স হতো যখন আমরা স্কুল গোয়িং বয় ছিলাম, আমাদের মানসিকতা কেমন হতো, আমাদের আতঙ্ক কেমন হতো, এক্স্যাক্টলি যেন সেই বর্ণনাটাই দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে।
তো আজকে যেটা করব আমরা, যে পিডিএফটা তোদের দেওয়া আছে দেখবি ইন্ট্রোডাকশন পোর্শনের, উই উইল ডিসকাস দ্যাট পিডিএফ, উই উইল ডিসকাস দ্যাট ইন্ট্রোডাকশন পোর্শন। বেসিক্যালি আমরা স্বামী অ্যান্ড ফ্রেন্ড সম্বন্ধে আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করব, যেটুকু জানার দরকার সেগুলো আমরা দেখব। অ্যান্ড ফ্রম আওয়ার নেক্সট ক্লাস, দ্যাট ইজ ফ্রম আওয়ার টুমরোজ ক্লাস, উই উইল কভার দ্য টেক্সট। এক দুটো করে চ্যাপ্টার আমরা এক একটা ক্লাসে দেখবো, অ্যাটলিস্ট একটা করে চ্যাপ্টার আমরা এক একটা ক্লাসে দেখব। পিডিএফটা একবার দেখে নিবি, পুরো পিডিএফটা দেখবো, দেখবি 3-4টে প্যারাগ্রাফ করা আছে, একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, একটা থিম অফ দ্য নভেল আছে, ক্যারেক্টার্সগুলো আছে দেখবি, স্বামীজ ফ্রেন্ড, স্বামীজ গ্র্যান্ডমাদার, স্বামীজ মাদার, স্বামীজ ফ্রেন্ডস অ্যান্ড স্বামীজ টিচার্স। মানে ক্যারেক্টার সংখ্যা কিন্তু খুব বেশি নেই। স্বামী, হিজ ফাদার, হিজ মাদার অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার, এই চারজন একদিকে একটা পরিবারের সদস্য, একদিকে হচ্ছে স্বামীজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, মেইনলি রাজামান মানি, মানে 90% তার জীবনের ঘটনাগুলো সে কাটিয়েছে, সে অতিবাহিত করেছে রাজাম্মানির সঙ্গে। এছাড়াও তার আরও বন্ধু ছিল, সোমু, শঙ্কর, বোঝা গেছে, স্যামুয়েল, তারা আছে, এবং তার টিচার্সরা, এবং টিচার্সদের নাম দেওয়া আছে, কারোর নাম বেদাঙ্গম, দেখবো আমরা সেগুলো, সেই টিচার্সদের নাম, সেই টিচার্সদের মধ্যে কাকে তার পছন্দ ছিল, কাকে তার পছন্দ ছিল না, কেন তাদের সঙ্গে তার বিরক্ত লাগতো, কেন তাদেরকে তার টিরেন্ট বলে মনে হতো, স্বৈরাচারী বলে মনে হতো, হিটলারের মতন মনে হতো টিচার্সদেরকে, এই পুরো বর্ণনা আমরা দেখব। তাহলে ইন্ট্রোডাকশন পোর্শনটা আজকে ভালো করে বোঝার চেষ্টা করবি, যাতে করে যখন চ্যাপ্টারটা আমরা শুরু করব, টেক্সট শুরু করবো, যাতে কোনো অসুবিধা না হয়। এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন যখন টেক্সটের পোর্শনগুলো হবে, চ্যাপ্টার্সগুলো, আমি এক্স্যাক্টলি কোন কোন জায়গায় কোন কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্ট্যান্ট, কোন থিম্যাটিক কোয়েশ্চেন্স, কোন লাইনের কোয়েশ্চেন, কিন্তু এটাকে অবহেলা করবি না, প্রত্যেকটা দিন ক্লাসটাকে থরলি ফলো করবি, বিকজ দিস ইজ এ ভেরি ভাইটাল টপিক। 3টে কবিতা অলরেডি হয়ে গেছে, আর ছোটো ছোটো 2টো কবিতা, আর এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মানে পুরো একটা পেপার তোদের কভার হয়ে যাবে। মানে থার্ড সেমের 3টে পেপারের মধ্যে একটা পেপার কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। কতটা ইম্পর্ট্যান্ট তাহলে বুঝতে পারছিস নিশ্চয়ই, এটা দেখে নে মন দিয়ে একবার, একদম লাইন বাই লাইন ইন্ট্রোডাকশনটা বুঝে নে। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস is the first novel of Narayan published in 1935, and I could agree the year is very important and this is his first novel, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি জিজ্ঞেস করা হয় when Swami and Friends was published by R.K. Narayan, it was published in the year 1935, আন্দাজ করতে পারছিস 1935 মানে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, মানে যে সময় আরবান ইন্ডিয়ার এই পিকচার আমরা দেখিনি, যে সময় গোটা ভারতবর্ষই কিন্তু একটা রুরাল পিকচার ছিল, মানে একটা গ্রাম্য চিত্র যদি বলি আমরা। আজকের মতন এই ভিডিও গেম, প্লে স্টেশন, মোবাইল ফোনস এইসবের যুগ ছিল না, তখন কিন্তু গ্রাম্য জীবন ছিল, এবং সেই সময় ছেলেবেলাটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম কেটেছে। সেই ছেলেবেলার স্বাদ পাবো। এক কথা আমরা বলতে পারি যে এই নভেলে আর.কে. নারায়ণ ছেলেবেলাটাকে গ্লোরিফাই করেছেন, যেখানে কোনো চিন্তা ছিল না, কোনো রেসপন্সিবিলিটিস ছিল না, কোনো কেরিয়ারের আতঙ্ক ছিল না, এস্টাবলিশ করার চাপ ছিল না, নিজেকে প্রমাণ করার যে প্রেশার, কিচ্ছু ছিল না, অনাবিল আনন্দ, নিঃশর্ত আনন্দ যেটা আমরা বলি, অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম এভরি অ্যাংজাইটি, টেনশন, সেইরকম একটা জীবন হচ্ছে এই চাইল্ডহুড পিরিয়ডটা। অ্যাকচুয়ালি আর.কে. নারায়ণ when he grew up and he attained maturity, he learned that যত তুমি ম্যাচিউরিটি অ্যাটেইন করবে তত জীবনটা আরও যন্ত্রণাদায়ক হবে, আরও জটিল হবে। নো ম্যাটার ওয়েদার ইউ আর রিচ অর পুয়ার, ওয়েদার ইউ আর পপুলার অর নট পপুলার, ইফ ইউ আর ম্যাচিওর অবভিয়াসলি ইউ উইল হ্যাভ টু সাফার দ্য প্রেশার অফ লাইফ। কিন্তু ছেলেবেলায় একমাত্র একটা গোল্ডেন মুহূর্ত, যে সময়ে তুমি কোনো রুটিন ফলো করতে হয় না, কারোর মন রাখতে হয় না, কোনো তোমার প্রতি আশা নেই কারোর, এক্সপেকটেশন নেই কারোর, ফ্রিলি তুমি নিজের জীবনটা যেমন ইচ্ছে তুমি কাটাতে পারো। সেই জায়গাটাই যেন আর.কে. নারায়ণ হাইলাইট করতে চাইছেন এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডসের মাধ্যমে। তাদের জীবন কাটানো, তাদের জীবনের গতিবিধি, তাদের জীবনের রোজনামচা যেটা বলছি, দিনচর্চা, তার মাধ্যমে যেন এই চাইল্ডহুডটাকে গ্লোরিফাই করা হয়েছে। সো দুটো তথ্য আমরা জানলাম। এক, আর.কে. নারায়ণস ফার্স্ট নভেল হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এবং এটা পাবলিশড হয় ইন দ্য ইয়ার 1935। দেখো, দিস ইজ রিয়েলি ক্রেডিবল বলবো এখানে, প্রশংসনীয়, প্রেজ ওয়ার্দি ফর এ ফার্স্ট স্টার্টিং। যদি জেনারেলি আমরা দেখবি যে প্রফেশনে বিলং করি না কেন, শুরুটা একটু নড়বড়ে হয়, যত দিন যায় ধীরে 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 তত আমরা এক্সপার্ট হই, তাই না, যে কোনো প্রফেশনে। তাহলে একজন সাহিত্যিক, একজন নভেলিস্ট, তিনিও তো শুরু করছেন তার ফার্স্ট নভেল দিয়ে।
কিন্তু সেই রকম কোনো রকম নড়বড়ে জিনিস, কোনো রকম যে আনএক্সপার্টাইজ আমরা কিন্তু দেখিনি। এটা ফার্স্ট নভেল হওয়া সত্ত্বেও এত সুন্দর বর্ণনা, এত সুন্দর ন্যারেটিভ টেকনিক, এত সুন্দর ইজি ল্যাঙ্গুয়েজ, এত অথেন্টিক, এত রিয়েলিস্টিক, এত অ্যাট্রাকটিভ অ্যান্ড ব্রিলিয়েন্ট যে সেটা প্রশংসা করতে আমরা বাধ্য। যে এটা তার ফার্স্ট নভেল সেটা আমরা যেন আন্দাজ করতে পারবো না, কোনো পোড় খাওয়া বিখ্যাত নভেলিস্ট যেন এটা লিখছেন এরকম আমাদের মনে হবে। দ্য নভেল ইজ থরোলি অটোবায়োগ্রাফিক্যাল, আন্ডারলাইন করবি অটোবায়োগ্রাফিক্যাল, মানে আর কে নারায়ণের নিজের জীবনটা, নিজের শৈশবটা যেন তিনি ফুটিয়ে তুলছেন এই স্বামীর চরিত্রের মাধ্যমে। মানে অ্যাকচুয়ালি স্বামী যেন আর কেউ নয়, যেন আর কে নারায়ণ নিজে। মানে স্বামীর মাধ্যমে যেন আর কে নারায়ণ নিজের শৈশবটাকে পুনরায় যেন একবার রিলিভ, যেটা বলি RELIVE, পুনরায় যেন তার শৈশবে ফিরে গেছেন। অ্যাকচুয়ালি স্বামী ইজ নো ওয়ান বাট আর কে নারায়ণ হিমসেলফ, as he spent his childhood, as his relationship were along with his father, mother, grandmother, friends and teachers, সেইগুলোই যেন বর্ণনা করছেন এই নভেলের মাধ্যমে। আন্ডারলাইন করবি ওয়ার্ডটা অটোবায়োগ্রাফিক্যাল। ইট ওজ, ইট মানে এখানে নভেলটা, মাচ অফ ইটস রিয়েলিজম অ্যান্ড অথেন্টিসিটি, এই গল্পটা যে এত রিয়েলিস্টিক লাগছে আমাদের, এত অথেন্টিক, এত বাস্তবসম্মত মনে হচ্ছে, সেটা কারণটা কি, কিসের জন্য মনে হচ্ছে? To the fact that it is rooted in Narayan's personal experience as a boy at school. যদি আজকে আমি একটা কোনো কাল্পনিক বিষয় নিয়ে লিখি, আজকে যদি ধরো আমাকে বলা হয় প্যারিসের বর্ণনা দাও, তাহলে আমি তো প্যারিস জীবনে যাইনি, তাহলে হয়তো আমি নেট ঘাঁটবো, হয়তো প্যারিস সম্বন্ধে যে তথ্যচিত্র সেগুলো দেখবো, আর নিয়ে তার ভিত্তিতে আমি প্যারিসের বর্ণনা দেবো। কিন্তু সেটা অথেন্টিক মনে হবে না, রিয়েলিস্টিক মনে হবে না, কারণ আমি নিজে আমার এক্সপিরিয়েন্স নেই প্যারিসে যাওয়ার, সেটা আমি কী হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। কিন্তু এই নভেলটার বর্ণনাটা এত রিয়েলিস্টিক, এত বাস্তবসম্মত, এত প্র্যাকটিক্যাল এবং এত অথেন্টিক মনে হচ্ছে, তার কারণ কিসের ওপর ভিত্তি করে লেখা? যেমন স্কুল লাইফ কাটিয়েছেন নারায়ণ, স্কুল লাইফ তার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী, শৈশবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা কী, সেই প্রত্যেকটাই তুলে ধরেছেন স্বামীর মাধ্যমে। সেই জন্যই স্বামীর এই গল্প, স্বামীর এই অভিজ্ঞতাগুলো আমাদের একটাও কিন্তু কাল্পনিক মনে হবে না, মনে হবে যেন একেবারে বাস্তবের সঙ্গে নিবিড়ভাবে যেন সম্পর্কযুক্ত। দেখো, দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইজ আনমিস্টেকেবল, মানে এটাকে কোনোভাবে এড়িয়ে আমরা যেতে পারবোই না। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে আমাদের এটা মনে হতে বাধ্য যে এটা অটোবায়োগ্রাফিক্যাল। দেখো, স্বামীজ এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যালবার্ট মিশন স্কুল, অ্যালবার্ট মিশন স্কুল স্বামী যে স্কুলগুলোতে পড়াশোনা করেছে তার মধ্যে একটা, এটা তো টেক্সটে পরে আমরা পাবোই, সুতরাং ইনফরমেশনগুলো দিকে এখন জোর দিচ্ছি না আমি, আইডিয়াটা ভাবার চেষ্টা কর যে কী নিয়ে নভেলটা। ইন দ্য অ্যালবার্ট মিশন স্কুল স্বামীর কী কী অভিজ্ঞতা হয়েছিল, সিম টু বি বেসড অন নারায়ণস ওন এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্কুল বয়। নারায়ণ স্কুল বয় হিসাবে তার নিজের যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সেটার উপর ভিত্তি করেই যেন স্বামীর এক্সপিরিয়েন্সগুলো তিনি লিখছেন। অর্থাৎ আমরা যখন স্বামীর এক্সপিরিয়েন্স পড়বো, সেটা পজিটিভ এক্সপিরিয়েন্স হোক কি নেগেটিভ এক্সপিরিয়েন্স হোক, হ্যাপি এক্সপিরিয়েন্স হোক কি স্যাড এক্সপিরিয়েন্স হোক না কেন, যখন অ্যালবার্ট মিশন স্কুলে কি বোর্ড স্কুলে যখন তার এক্সপিরিয়েন্সগুলো দেখব, আমাদের অবধারিত মনে হবে অ্যাজ ইফ যেন এটা স্বামীর এক্সপিরিয়েন্স নয়, যেন এটা আর কে নারায়ণের নিজের এক্সপিরিয়েন্স। এবং অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট কতটা বেশি আছে একটা পয়েন্ট দেখলেই বুঝবি। আর কে নারায়ণের পুরো নাম যদি কারোর জানা আছে, রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী আইয়ার, এবং নামটার মধ্যেই দেখ নারায়ণ স্বামী, অর্থাৎ এই যে স্বামী নামের যে ছোট্ট ছেলেটা এই নভেলের প্রোটাগনিস্ট, সেই নামটাও কাল্পনিক নয়, সেই নামটাও নারায়ণ স্বামী তার নিজের নামটারই একটা অংশ তিনি ব্যবহার করছেন এই স্বামীর ক্যারেক্টারটার নামকরণ করার জন্য। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ভেরি সিগনিফিকেন্ট, যে নামের মধ্যেও কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ব্যাপারটা আছে। বুঝতে পারছিস কথাটা? কারণ স্বামী নামটা আর কে নারায়ণেরই নামের একটা অংশ। দেখবি একবার, Indeed, Swami is only the second half of Narayan's original name, Narayan Swami, যেটা বলছিলাম একটু আগে। লাইক ওয়ার্ডসওয়ার্থ, নারায়ণকে কেন ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে তুলনা করছি, পয়েন্টটা পড়লেই বুঝতে পারবি, লাইনটা পড়লেই। লাইক ওয়ার্ডসওয়ার্থ, নারায়ণ ইজ অ্যাট হিজ বেস্ট when he recalls his childhood and boyhood scenes. প্রত্যেকটা মানুষের দেখবি পজিটিভ পয়েন্ট হয়, স্ট্রং পয়েন্ট যেগুলো বলি। তাহলে অ্যাজ এ ন্যারেটার, অ্যাজ এ নভেলিস্ট, নারায়ণকে যখন বলা হয় যে তার শৈশবের এক্সপিরিয়েন্সগুলো বর্ণনা করো, তিনি সেগুলোকে দুর্দান্তভাবে বর্ণনা করেন। এবং ওয়ার্ডসওয়ার্থের কবিতা যদি আমরা পড়ি,
ওয়ার্ডসওয়ার্থের কবিতাতেও কিন্তু আমরা বিভিন্ন কবিতা দেখব যে তিনি তার ছেলেবেলাকে গ্লোরিফাই করছেন, তার ছেলেবেলার কথাগুলোকে স্মৃতিচারণা করছেন। এক্স্যাক্টলি ওয়ার্ডসওয়ার্থের মতো নারায়ণও তার নভেলের বিভিন্ন নভেলের মাধ্যমে, বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভিন্ন ইনসিডেন্টের মাধ্যমে তার ছেলেবেলার কথাগুলোকে রিকল করেছেন, মানে স্মৃতিচারণা করা। অ্যান্ড অ্যাজ হি হ্যাজ ডান ইন দ্য প্রেজেন্ট নভেল, এই নভেলেও সেটাই হয়েছে। মোস্ট অফ আস ফরগেট দ্য গ্র্যান্ড পিরিয়ড। দুর্ভাগ্যটা কোথায় জানিস তো, আমরা আমাদের ছেলেবেলাটা পেরিয়ে যখনই আমরা ম্যাচুরিটির দিকে যাই, আমাদের ছেলেবেলার পিরিয়ডটাকে ভুলে যাই। গ্র্যান্ড পিরিয়ড কেন বলা হচ্ছে জানিস তো, সবচেয়ে হ্যাপি, সবচেয়ে লাকি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফেজ তোমার লাইফে কোনটা জানো তো? ছেলেবেলা। আজকে নিশ্চয়ই অনেকেই সেগুলো রিয়েলাইজও করছিস। It is absolutely not important whether you are successful in your life, whether you are wealthy, whether you are popular, powerful or not. তুমি যতই পাওয়ারফুল হও না কেন, যতই ওয়েলদি হও, যতই রিচ হও, যতই ফেমাস হও না কেন, ছোটোবেলার মতন যে গ্র্যান্ড এক্সপিরিয়েন্স, ছোটোবেলার মতন যে হ্যাপিনেস, ছোটোবেলার মতন যে আনন্দ, সেটা কোনো দিনও লাইফে তুমি আর এক্সপিরিয়েন্স করবে না। গ্রোন আপ স্টেজে সবচেয়ে বড় কার্সটাই হচ্ছে টেনশন, অ্যাংজাইটি, ওয়ারি, এক্সপেকটেশন, এনিমোসিটি, অনেক কিছু, রেসপন্সিবিলিটি। ছেলেবেলায় এগুলো থেকে তুমি সম্পূর্ণরূপে মুক্ত, এবং সেই জন্য ছেলেবেলাটাকে গ্র্যান্ড পিরিয়ড বলা হচ্ছে। দুর্ভাগ্য কোথায়, আমরা বেশিরভাগই লোক বড় হয়ে যাওয়ার পরে আমাদের এই গ্র্যান্ড পিরিয়ডটাকে ভুলে যাই, ছেলেবেলার পিরিয়ডটাকে। বাট উইথ আর কে নারায়ণ ইট হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। কিন্তু আর কে নারায়ণের ক্ষেত্রে তিনি তার ছেলেবেলাটাকে কখনো বলেন না। ইট ইজ এ টাইম, ছেলেবেলাটা কেমন সময় দেখ, অ্যাট উইচ দ্য কালার অফ থিংস আর ডিফারেন্ট। সত্যি সেই সময় জীবনটাকে রঙিন বলে মনে হয়। যত আমরা বড় হব না, তত দেখবি সব কিছুর মধ্যে আমরা স্বার্থ দেখব, সব কিছুর মধ্যে সন্দেহ দেখব, সব কিছুর মধ্যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখব। অ্যাবসলিউটলি প্লেন নর্মাল ব্যাপারে আমরা কোনোভাবে, মানে নর্মালভাবে আমরা কোনো জিনিস দেখিই না। ছেলেবেলার পিরিয়ডটা সবচেয়ে কালারফুল। ভেবে দেখি মা বাড়ি যাওয়ার সময়গুলো, ভেবে দেখ ভেকেশনসগুলো, কতটা এনজয় করতাম আমরা। কোনো টেনশনস নেই, ওয়ারিজ নেই, ফিউচার নিয়ে ভয় নেই, আতঙ্ক নেই। অ্যাবসলিউটলি কালারফুল মনে হতো জীবনকে। ইট ইজ এ টাইম, ইট মানে এখানে চাইল্ডহুড, ছেলেবেলা এমন একটা সময় অ্যাট উইচ দ্য কালার অফ থিংস আর ডিফারেন্ট, দেয়ার ডেপথস গ্রেটার। জীবনটাকে তখন অনেক গভীর বলে মনে হয়, ইজি বলে মনে হয়। এই মোস্ট ব্যালেন্সড, সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ জীবন হচ্ছে ছেলেবেলায়। এই জয়াস অ্যান্ড জয়াস কন্ডিশন অফ লাইফ, আনন্দে কাটানোর একটা মুহূর্ত হচ্ছে ছেলেবেলা। ইট ইজ ন্যাচারাল স্টেট অফ জয়। ছেলেবেলা দেখবি আমাদেরকে মুখোশ পড়তে হয় না। ম্যাচিওর হয়ে যাওয়ার পরে তোমার মনের মধ্যে কী চলছে বাইরে দেখানোর উপায় নেই, তোমাকে মুখোশ পরে থাকতে হবে, সবসময় নিজের অন্তরটাকে লুকিয়ে রাখতে হবে। কিন্তু ছেলেবেলায় দেখ এই মুখোশ পরার বেলায় ছিল না কিন্তু মুখোশ পরার কোনো দরকার ছিল না আমাদের। কিন্তু সেই সময় কিন্তু আমাদের ন্যাচারাল স্টেটে থাকতাম, সবসময়টা আনন্দের, উৎসাহের পরিপূর্ণ থাকতাম। যেন আমরা গরম লাগা নেই, ভয় নেই, আতঙ্ক নেই, টেনশন নেই, ওয়ারিজ নেই, মানে প্রাণ খুলে বাঁচা যেটা বলি। ইন দিস নভেল, এই নভেলেও কিন্তু নারায়ণ সেই ছোটোবেলার গ্র্যান্ড পিরিয়ডটাকে কিন্তু হাইলাইট করেছেন। নারায়ণ হ্যাজ গ্রেটলি হাইলাইটেড অ্যান্ড গ্লোরিফাইড। গ্লোরিফাইড মানে বুঝতে পারছি নিশ্চয়ই, আলোক উজ্জ্বল করা, সেটাকে সিগনিফিকেন্ট, ভ্যালুয়েবল, ইম্পর্ট্যান্ট হিসাবে দেখানো। দিস স্টেজ অফ চাইল্ডহুড বাই প্রোভাইডিং ডিটেলড পিকচার অফ স্বামীজ বয়হুড। মানে স্বামীর যে প্রোটাগনিস্ট আর কি নভেলের, তার ছেলেবেলার মাধ্যমে, তার ছেলেবেলার গল্পের বর্ণনার মাধ্যমে আসলে আর কে নারায়ণ এখানে ছেলেবেলার পর্যায়টাকেই গ্লোরিফাই করেছেন, সেটাকেই হাইলাইট করেছেন, সেটাকেই উল্লেখযোগ্যভাবে সেটাকে তুলে ধরেছেন। বোঝা গেছে? তাহলে কী কী তথ্য পেলাম আমরা এই প্যারাগ্রাফ থেকে? ফার্স্ট, কত সালে পাবলিশ নভেলটা? 1935। সেকেন্ড তথ্য পেলাম, এটা তার জীবনের সবচেয়ে ফার্স্ট নভেল। থার্ড যে ইনফরমেশন পাচ্ছি, এটা অটোবায়োগ্রাফিক্যাল, দ্যাট ইজ বেসড আপন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য নভেলিস্ট আর কে নারায়ণ। স্বামী আসলে আর কেউ নয়, স্বামী আর কে নারায়ণ নিজে, এবং নামের মধ্যেও সেই মিল দেখছি। নারায়ণ স্বামী তার নাম, সেই নামেরই একটা অংশ তিনি ইউজ করছেন তার এই প্রোটাগনিস্টের নাম দেওয়ার জন্য। এবং নভেলটার উদ্দেশ্য কী না, ছেলেবেলা কতটা কালারফুল, কতটা জয়াস, কতটা ইজি, কতটা হ্যাপি, কতটা ফরচুনেট একটা পিরিয়ড, সেটাকে গ্লোরিফাই করেছেন, সেটাকে তুলে ধরেছেন তিনি এই নভেলের মাধ্যমে। এবং সেই কারণেই তাকে আমি বললাম এই নভেলে কিন্তু কোনো গল্প নেই। হিউম্যান রিলেশনশিপটা, একে অপরের সঙ্গে সম্পর্ক, পরিবারের একটা সদস্যের সঙ্গে আরেক সদস্যের সম্পর্ক, একটা ছেলের আর একটা বন্ধুর সঙ্গে সম্পর্ক, এক বন্ধু তার বন্ধুর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্টুডেন্টের সঙ্গে টিচারের সম্পর্ক, এইগুলোকে যেন হাইলাইট করেছেন। এই যে ভ্যালিউ অফ হিউম্যান রিলেশনশিপ, এটাকে হাইলাইট করা,
চাইল্ডহুড পর্যায়কে গ্লোরিফাই করা, এটাই যেন এই নভেলের পেছনে মূল উদ্দেশ্য। নেক্সট পয়েন্টে চলে আসবি, যেখানে লেখা আছে দেখবি হেডিংটা থিম অফ দ্য নভেল। থিম অফ দ্য নভেল বুঝতেই পারছি আমরা, গ্লোরিফাইং দ্য ফেজ অফ চাইল্ডহুড। দেখে নাও তাও, ইন অল দ্য নভেলস অফ নারায়ণ, অল দ্য নভেলস, এই প্রসঙ্গে বলে রাখি সিলেবাসে যেটা আমাদের আছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটা বাদ দিও। আর কে নারায়ণের আরও অন্তত 2-3টে নভেলের নাম মনে রাখবি। সবচেয়ে ইজি কয়েকটা নভেলের নাম বলে দিই আমি, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড, বোঝা গেছে, দ্য ডার্ক রুম, এই 3টে মনে রাখলেই হবে। মানে যদি জিজ্ঞেস করে কোয়েশ্চেন ধর যে আর কে নারায়ণের স্বামী অ্যান্ড ফ্রেন্ডস বাদ দিয়ে আরও তার বিখ্যাত কয়েকটা নভেলের নাম বলো, দ্য ইংলিশ টিচার, দ্য ডার্ক রুম, দ্য গাইড, এগুলো হচ্ছে তার বিখ্যাত নভেলগুলোর মধ্যে আরও 3টে নভেল। এবং তার নভেলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কী দেখবো, দেখ ধর শেক্সপিয়ারে যদি আমরা ড্রামাগুলো দেখি, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, হ্যামলেট, জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েট, তাহলে আমরা দেখব যে তার ড্রামার ক্যারেক্টারগুলো, বিশেষ করে মেন ক্যারেক্টারগুলো, তারা কিন্তু অর্ডিনারি কমন পিপল লাইক ইউ অ্যান্ড মি নয়। তারা কিন্তু কেউ কিং, কেউ জেনারেল, কেউ স্পেশাল পার্সন, কেউ এমিনেন্ট পার্সন। অর্থাৎ তাদের সঙ্গে আমাদের জীবনগুলো কিন্তু আমরা রিলেট করতে পারবো না, কারণ তাদের যে জীবন, তাদের জীবিকা, তাদের জীবন চর্চা, সেগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বিকজ উই আর অর্ডিনারি পিপল। কিন্তু আর কে নারায়ণ এই যে সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে এত প্রিয় হয়ে উঠেছেন কেন জানিস তো? কারণ তার প্রত্যেকটা নভেলের যে ক্যারেক্টারগুলো না, সেগুলো সুপার হিরো কেউ নয়, তারা হচ্ছে অর্ডিনারি পিপল লাইক ইউ অ্যান্ড মি। এই যে স্বামী, স্বামী কিন্তু কোনো নিখুঁত ক্যারেক্টার নয়, সে ভুল কাজও করে, ঠিক কাজও করে, সে অন্যায়ও করে, ন্যায়ও করে। মানে আমরা যেমন ভুলে গুণে, দোষে গুণে পরিপূর্ণ মানুষ, আমরা যেমন সাধারণ মানুষ, এক্স্যাক্টলি স্বামী যেন সেরকম একটা সাধারণ মানুষ। শুধু স্বামী নয়, তার বাকি নভেলসগুলোতে, যেমন দ্য গাইডে রাজু হচ্ছে প্রোটাগনিস্ট, সেও যদি দেখি অর্ডিনারি পিপল লাইক ইউ অ্যান্ড মি, তাহলে তার প্রত্যেকটা নভেলের মেন ক্যারেক্টার যারা হয় বা সমস্ত ক্যারেক্টারগুলোই কিন্তু সাধারণ পরিবার থেকে সংগ্রহ করা। দেখো, ইন অল দ্য নভেলস অফ নারায়ণ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ নট হিরোইক অ্যাট অল, একেবারেই হিরোইক কিন্তু নয়। মোস্ট অফ নারায়ণস হিরোজ আর আনহিরোইক, মানে তাদের হিরোইক নয়, মানে সুপার পাওয়ার, গ্রেট ওয়ারিয়ার, গ্রেট লিডার, এরকম একজনও নয়, কিং বা কুইন বা পলিটিক্যাল লিডার বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরকম ক্যারেক্টার্সদের কখনো তিনি তার নভেলে তুলে ধরেন না। তার আনহিরোইক, সাধারণ, অর্ডিনারি, অ্যান্ড দে বিলং টু দ্য মিডিল ক্লাস অর বিলো মিডিল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। এই জন্যই দেখ তার নভেলটার প্রতি আমরা আকৃষ্ট হই, আমাদের মনে হয় যেন আমাদের গল্প বলছে। ম্যাকবেথ যতই ইন্টারেস্টিং লাগুক না কেন, ম্যাকবেথ কিন্তু আমার আর তোমার গল্প নয়। কিন্তু এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, গাইড, ইংলিশ টিচার, ডার্ক রুম, এই সমস্তগুলো মনে হবে যেন আমাদের স্টোরি। দেখো, মিডিল ক্লাস ফ্যামিলি উইথ কমন হিউম্যান ভার্চুস অ্যান্ড উইকনেস, যেমন আমাদের প্রত্যেকের দোষ আছে, গুণ আছে, এক্স্যাক্টলি তার ক্যারেক্টারগুলো কিন্তু সে সাধারণ মানুষের মতন দোষে গুণে পরিপূর্ণ মানুষ। তারা দে হ্যাভ টু স্ট্রাগল টুয়ার্ডস ম্যাচিউরিটি, আমাদের যেমন সংগ্রাম করে ধীরে ধীরে আমাদের ম্যাচিওর হতে হয়, ধীরে ধীরে জীবনে এগিয়ে যেতে হয়, তার ক্যারেক্টার্সগুলোও কিন্তু সংগ্রাম করতে হয়। দ্য মোর দে গেট ম্যাচিওরিটি, দ্য মোর দেয়ার সিচুয়েশন বিকামস ক্রিটিক্যাল। সত্যি এটা, যত তুমি বড় হবে না, যত তুমি ম্যাচিওর হবে, তত জীবনের পরিস্থিতিটা জটিল হবে। এটাই যেন দেখিয়েছেন তার নভেলগুলোর মাধ্যমে, এবং সেই কারণেই গ্লোরিফাই করেছেন চাইল্ডহুডকে, যে সময় কোনো ক্রিটিক্যালিটি নেই। তুই দেখ, একটা ছেলে, একটা বাচ্চা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, দরিদ্র পরিবারের হোক, খেতে পাক না পাক, ছেঁড়া জামা পরুক, সবসময় দেখ আনন্দ চিত্তে আছে। কিন্তু যত তুমি বড় হবে, যতই অর্থ উপার্জন করো না কেন, কোনো না কোনো টেনশন, কোনো না কোনো ওয়ারি, যদি অর্থই সমস্ত আনন্দের উৎস হতো, তাহলে কখনো কোনো রিচ পার্সন সুইসাইড কমিট করতো না, বা কোনো রিচ পার্সনের জীবনে অশান্তি, স্যাডনেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো থাকতো না। একমাত্র হ্যাপি স্টেজ হচ্ছে কিন্তু চাইল্ডহুড স্টেজ। যত তুমি ম্যাচিওর হবে, তত তোমার জীবনের পরিস্থিতিটা কী হবে না, ক্রিটিক্যাল। দাস নারায়ণ ক্যারেক্টার্স আর পাপেটস ইন দ্য হ্যান্ডস অফ সিচুয়েশন। পাপেটস মানে পুতুল। পুতুল যেমন পুতুল নাচে, পুতুল কীভাবে নড়বে, তার হাত নড়বে না পা নড়বে, পুরোপুরি নির্ভর করে যে আঙুল দিয়ে তাকে নাচাচ্ছে। এক্স্যাক্টলি এই নভেলগুলোর মাধ্যমে নারায়ণ দেখিয়েছেন যে আমরা প্রত্যেকটি হিউম্যান বিং হচ্ছে তো পরিস্থিতির হাতে পুতুল। পরিস্থিতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। দে ডান্স অন দ্য ফিঙ্গার অফ সিচুয়েশন, মানে তার চরিত্রগুলো পরিস্থিতি অনুযায়ী তারা নাচে, মানে পরিস্থিতি তাদেরকে দিয়ে কাজ করায়। দ্য ক্যারেক্টার্স অফ নারায়ণ বিকাম ওয়াইজ অ্যান্ড ম্যাচিওর বাই স্ট্রাগলিং উইথ সার্কামস্ট্যান্স, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে তারা ধীরে ধীরে ওয়াইজ হয়।
অ্যান্ড ইজ ভেরি ফার্স্ট নভেল ইজ নো এক্সেপশন ইন দিস রেসপেক্ট। এই দিক দেখতে গেলে তার ফার্স্ট নভেলটা কিন্তু আলাদা কিছু নয়। সে একইভাবে স্বামী ধীরে ধীরে কীভাবে ম্যাচিওর হচ্ছে, ধীরে ধীরে কীভাবে পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করছে, ধীরে ধীরে কীভাবে ওয়াইজ হচ্ছে, কীভাবে গ্রো আপ করছে, সেটা যেন দেখিয়েছেন এখানে। দো দিস থিম ইজ নট সো ওয়েল মার্কড ইন হিজ লেটার নভেলস। তার লেটার নভেলসগুলোতে একটু আলাদা চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। এই নভেলে কিন্তু আমরা এই বিষয়টাই দেখব। পরে প্যারাগ্রাফটা দেখি মন দিয়ে, খুব ভাইটাল প্যারাগ্রাফ। নারায়ণ ইজ এ গুড অবজারভার অফ দ্য সোসাইটি। এটা তো হতেই হবে, শুধু নারায়ণ নয়, একজন বিখ্যাত সাহিত্যিক হতে গেলে তোমাকে গুড অবজারভার অফ দ্য সোসাইটি হতেই হবে। কারণ সমাজকে যদি তুমি অবজার্ভ করতে না পারো, তাহলে তুমি যখন কোনো বিষয় নিয়ে কোনো রচনা লিখবে, সেটা এসে হোক, শর্ট স্টোরি হোক, ড্রামা হোক, নভেল হোক, সেটা অথেন্টিক হবে না, বাস্তবসম্মত হবে না, সেটা বাস্তবের সঙ্গে মিলবে না, সেটা কাল্পনিক মনে হবে। সো হি ওয়াজ এ গ্রেট অবজারভার অফ দ্য সোসাইটি। হি নোজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালিউ অফ হিউম্যান রিলেশন ইন ওয়ান্স লাইফ। সবচেয়ে জীবনে ইম্পর্টেন্ট কি? ওয়েলথ, পাওয়ার, পজিশন, বিউটি না, রিলেশনশিপ। একটা মানুষ কতগুলো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে সেটা ইম্পর্টেন্ট। সেই হিউম্যান রিলেশনশিপ অফ ফাদার অ্যালং উইথ মাদার, ব্রাদার অ্যালং উইথ অ্যানাদার ব্রাদার, গ্র্যান্ডমাদার গ্র্যান্ডসন, এ ফ্রেন্ড অ্যালং উইথ অ্যানাদার ফ্রেন্ড, এ পার্সন অ্যালং উইথ হিজ নেইবার, এই যে রিলেশনশিপগুলো, এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এইগুলো অত্যন্ত মাইনিউটলি তিনি অবজার্ভ করেছেন, যে এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে কীভাবে মেশে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা ছেলের সম্পর্ক কীরকম, মা ছেলের সম্পর্ক কীরকম, ঠাকুমার সঙ্গে নাতি নাতনির সম্পর্ক কীরকম, সেইগুলো যেহেতু তিনি একজন গুড অবজারভার অফ দ্য সোসাইটি ছিলেন, সেইগুলোকে মাইনিউটলি তিনি অবজার্ভ করেন এবং তার নভেলের মাধ্যমে ওইগুলোকেই ফুটিয়ে তুলেছেন। ইন হিজ আর্লি নভেলস হি হ্যাজ মাইনিউটলি ডেপিক্টেড, মাইনিউটলি মানে পুঙ্খানুপুঙ্খ, ডেপিক্টেড মানে তুলে ধরা, ভেরিয়াস হিউম্যান রিলেশনশিপ, বিভিন্ন সম্পর্কগুলো তুলে ধরেছেন। সাচ অ্যাজ ফর এক্সাম্পল রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, আমরা দেখব বিভিন্ন টিচার্সদের প্রতি স্বামীর সম্পর্ক কেমন ছিল তাদের সঙ্গে, অঙ্ক টিচারকে দেখলেই কেমন আতঙ্কগ্রস্ত হতো, হিস্ট্রি টিচারকে কেন ভালো লাগতো, যে প্রিন্সিপাল বা হেড টিচার ছিল তার সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল। এক্স্যাক্টলি সম্পর্ক নিয়ে তো মানুষ। আমরা ধর আজকে তোদের বয়স 18-19 বছর, ভেবে দেখবি এই 19টা বছর জীবনে 1/4, 4 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত অতিবাহিত করেছিস, কত রকমের সম্পর্ক তৈরি হয়েছে, কত মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে কিন্তু দ্য রিলেশনশিপ অফ এ ম্যান অ্যালং উইথ অ্যানাদার ম্যান, সেইগুলোকে তুলে ধরেছেন। যেমন রিলেশনশিপ অফ এ স্টুডেন্ট অ্যালং উইথ দ্য টিচার, বিটুইন ক্লাসমেটস অ্যান্ড ফ্রেন্ডস, ক্লাসমেটসদের সঙ্গে সম্পর্ক, ফ্যামিলি রিলেশন অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ফাদার অ্যান্ড সান, গ্র্যান্ডসন অ্যান্ড গ্র্যান্ডমাদার, এটসেট্রা, এইগুলোকে তুলে ধরেছেন তিনি। ইন হিজ ফার্স্ট নভেল হি এক্সপ্লোরস, তুলে ধরা, মেলে ধরা, সিম্পল কাইন্ড অফ হিউম্যান রিলেশনশিপ হুইচ ইজ টিপিক্যালি ইন্ডিয়ান, একেবারে ভারতীয়। ভারতীয় কেন বলছি? ভারতীয় যেমন কুসংস্কার আছে, ভারতীয় যেমন অন্ধবিশ্বাস আছে, নিয়ম রীতি রিচুয়ালস আছে, মানে নভেলটা পুরোপুরি ইন্ডিয়ান সোসাইটির উপর বেস করে। মানে যেমন ভারতীয় ঠাকুমারা গল্প শোনান, ভারতীয় ঠাকুমারা যেমন দেখবি অ্যাফেকশনেট হন, একটা অন্ধ স্নেহ থাকে নাতি নাতনির প্রতি, বাবা মা যদি শাসন করে ঠাকুমা তখন তাকে বাঁচায়, ঠাকুমা সবসময় নাতি নাতনির সাপোর্ট করে, তাদের পক্ষ নেয়। এই পুরো যে ইন্ডিয়ান সিনারিওটা, এটাই যেন আমরা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এই নভেলে পাবো। স্বামী ইজ এ মিয়ার চাইল্ড অ্যান্ড হি ইজ নট ইয়েট কনসিয়াস অফ মানি অ্যান্ড সেক্স। মানি, সেক্স, আদার থিংস, এই নিয়ে সে তখনও কিন্তু কনসিয়াস হয়নি, স্মল চাইল্ড। এবং সেই স্মল চাইল্ড এই কারণেই সে হ্যাপি, মানে মানি, পাওয়ার, ফেম, পপুলারিটি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে শেখেনি বলেই চাইল্ডহুড স্টেজে কিন্তু সে হ্যাপি। তাহলে বেসিক্যালি আমি আজকের ক্লাসটায় যেটুকু আইডিয়া দিতে চাইছি, কোনো ডিপে যেতে চাইছি না আজকের ক্লাসটা, আমি এইটুকু শুধু বোঝ যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস নাম শুনেই যা বোঝা যাচ্ছে, স্বামী ইজ দ্য প্রোটাগনিস্ট, এ স্মল, এ ইয়াং স্কুল গোয়িং বয়, অ্যান্ড ফ্রেন্ডস মানে অবভিয়াসলি রেফার্স টু হিজ ফ্রেন্ডস, যেগুলো নামগুলো বললাম, ধরো আমরা রাজম, মানি, স্যামুয়েল, বোঝা গেছে কথাগুলো, এরা হচ্ছে তার ফ্রেন্ড। এদের সঙ্গে কীভাবে তার ছেলেবেলাটা অতিবাহিত হচ্ছে। একটা স্টুডেন্ট মানে, একটা ইয়াং স্কুল গোয়িং বয় মানে শুধু ফ্রেন্ড নয়, তার বিভিন্ন অ্যাসপেক্ট আছে। বেসিক্যালি দেখতে গেলে 3টে অ্যাসপেক্ট। একটা হচ্ছে পারিবারিক দিক, মানে রিলেশনশিপ অ্যালং উইথ মাদার, ফাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার। একটা হচ্ছে তার টিচারদের সঙ্গে সম্পর্ক, একটা হচ্ছে তার ক্লাসমেটদের সঙ্গে সম্পর্ক। এই পুরো জায়গাটা হাইলাইট করা হয়েছে। এটা একটা বুঝলাম। ফার্স্ট নভেল 1935-এ পাবলিশড, এটা দেখলাম। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে, নামের মধ্যেও আছে, ঘটনার মধ্যেও আছে, সেটা দেখলাম। এবং নারায়ণ অ্যাজ এ নভেলিস্ট কেন এত অ্যাট্রাকটিভ, কেন এত ফেমাস, সেটাও আমরা দেখলাম। বিকজ অফ হিজ ইজি ল্যাঙ্গুয়েজ,
বিকজ অফ হিজ অথেন্টিসিটি, রিয়েলিজম এবং দ্য অ্যাট্রাকটিভ ম্যানার অফ ন্যারেশন। এই কারণে নারায়ণ এতটা পপুলার একজন নভেলিস্ট। এবং তার সঙ্গে তার আরও 3টে নভেলের নাম আমরা দেখলাম, দ্য ইংলিশ টিচার, দ্য ডার্ক রুম, দ্য গাইড, তার বিখ্যাত 3টে নভেলের নাম, অ্যাপার্ট ফ্রম স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। বোঝা গেছে? এরপর ইন আওয়ার নেক্সট ক্লাস, কালকের ক্লাসে আমরা যেটা করবো, যে ক্যারেক্টার্সগুলো আছে যেমন ফাদার, গ্র্যান্ডফাদার, মাদার, ফ্রেন্ডস, টিচার্স, সেগুলো সম্বন্ধে ধারণা করবো। অ্যান্ড দেন উই উইল কাম টু দ্য টেক্সট। একটুখানি মন দিয়ে শুনবি আজকের ক্লাসটা, যে পিডিএফটা দেওয়া আছে সেটাকে একটু ক্লোজলি ফলো করবি। আশা করি প্রবলেম থাকার কথা নয়, বিশেষ কিছু আলোচনা করিও নি এখন পর্যন্ত এটা। ইন আওয়ার টুমরোজ ক্লাস উই উইল ডিসকাস ইন ডিটেলস দ্য ক্যারেক্টার্স যাদেরকে আমরা পাবো এই নভেলের মধ্যে। ক্লিয়ার? কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে